শ্রমিকদের ন্যূনতম বেতন 25,000 টাকা করতে হবে। এদিকে ইরানের তেল কিনলেই মার্কিন নিষেধাজ্ঞা, ট্রাম্পের হুঁশিয়ারি। জানাবো কমেছে স্বর্ণের দাম। আরও জানাবো ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধ মহড়া। সর্বশেষ জানাবো গাজায় মানবিক বিপর্যয়ের জন্য ইসরায়েলকে দায়ী করল কাতার। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। শ্রমিকদের ন্যূনতম বেতন 25,000 টাকা করতে হবে। শ্রমিকদের ন্যূনতম বেতন 25,000 টাকা হওয়া উচিত বলে মনে করেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ। খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে রাজধানীর নয়াপল্টনে এফপিএবি মিলনায়তনে শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, শ্রমিকদের জন্য সবাই আন্দোলন করছে। দেশের যে উন্নতি ও রাজস্ব আয় হচ্ছে তার অধিকাংশ দেশের শ্রমজীবী এবং প্রবাসে কর্মরত শ্রমিকদের উপার্জিত আয়ের মাধ্যমেই হচ্ছে। দেশের উন্নতি ও সমৃদ্ধি নির্ভর করছে শ্রমিকদের প্রচেষ্টার ওপর। তাদের জীবনযাত্রার মানোন্নয়ন রুদ্ধ করে দেশের উন্নয়ন সম্ভব নয়। শ্রমিকদের ন্যায্য দাবিগুলো মেনে নিতে হবে। তাদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে যখন তখন ছাঁটাই করা বন্ধ করতে হবে। শ্রমিকদের ন্যূনতম মজুরি 25,000 টাকা নির্ধারণ করতে হবে। আব্দুল বাসিত আজাদ আরও বলেন, আয় ও উৎপাদন বৃদ্ধি করতে হলে শ্রমিকদের মজুরি বৃদ্ধির পাশাপাশি শিল্প কলকারখানার মালিকানার একটি অংশ তাদের দিতে হবে। ইসলামী শ্রম আইন বাস্তবায়ন করতে হবে। তাহলে সম্ভব ঐক্যবদ্ধভাবে শ্রমিক মালিক মিলে দেশের উন্নতি সাধন করা। সরকার আইন করে শ্রমিকদের আন্দোলন নিষিদ্ধ করার চক্রান্ত করলে শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করতে হবে। ইরানের তেল কিনলেই মার্কিন নিষেধাজ্ঞা, ট্রাম্পের হুঁশিয়ারি। ইরানি তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য কেনার বিষয়ে করা হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যে কোনো ব্যক্তি বা দেশ ইরান থেকে তেল বা পেট্রোকেমিক্যাল পণ্য কিনলে তাদের ওপর সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের সেকেন্ডারি সেকশন আরোপ করা হবে। 2 মে শুক্রবার এক প্রতিবেদনে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বৃহস্পতিবার ট্রুথ সোশ্যাল এ দেয়া এক বার্তায় ট্রাম্প লেখেন, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনোভাবে ব্যবসা করতে পারবে না, না কোনোভাবে না কোনো রূপে। ট্রাম্পের এ মন্তব্য এমন সময় এলো যখন ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে রোমে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র ইরান বৈঠক স্থগিত হয়েছে। এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের আচরণের ওপর নির্ভর করে বৈঠকের নতুন তারিখ নির্ধারণ করা হবে। এর আগে ট্রাম্প প্রশাসন চীন ভিত্তিক একটি কাঁচা তেল সংরক্ষণ কেন্দ্র ও একটি স্বাধীন রিফাইনারি সহ একাধিক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, যাদের অবৈধভাবে ইরানি তেল ও পেট্রোকেমিক্যাল বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প আবারও সর্বোচ্চ নীতি ফিরিয়ে আনেন, যার উদ্দেশ্য হচ্ছে ইরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনা এবং দেশটিকে পরমাণু অস্ত্র অর্জনে বাধা দেয়া। সেকেন্ডারি সেকশন হল এমন এক ধরনের নিষেধাজ্ঞা যেখানে একটি দেশ তৃতীয় আরেকটি দেশের সঙ্গে ব্যবসার কারণে দ্বিতীয় কোনো দেশকে শাস্তি দেয়। যুক্তরাষ্ট্রের মতো বৃহৎ অর্থনীতির ক্ষেত্রে এটি একটি অত্যন্ত কার্যকর হাতিয়ার। কমেছে স্বর্ণের দাম। বিশ্বব্যাপী 2 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে স্বর্ণের দাম। বৃহস্পতিবার স্বর্ণের দাম প্রায় 2% কমিয়ে প্রতি আউন্সে দাঁড়িয়েছে $3,222.66। খবর রয়টার্সের। বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রশাসনের কাছ থেকে বাণিজ্য চুক্তি স্বাক্ষরের আশা এবং ডলারের শক্তিশালী অবস্থান স্বর্ণের দামের ওপর চাপ সৃষ্টি করেছে। ইউবিএস বিশ্লেষক জিওভান্নি স্টানভোতে মন্তব্য করেছেন, বাণিজ্য চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা এবং শক্তিশালী ডলার স্বর্ণের ওপর প্রভাব ফেলছে। বিশ্ববাজারে স্পষ্ট স্বর্ণের দাম এক প্রতি আউন্সে $3,222.66 নেমে এসেছে, যা 15 এপ্রিলের পর থেকে সর্বনিম্ন। একই সময়ে মার্কিন স্বর্ণের ফিউচারও 2.7% কমে $3,230.80 হয়েছে। এদিকে ডলার ইন্ডেক্স 0.3% বেড়ে যাওয়ার ফলে ডলার মূল্য স্বর্ণ আন্তর্জাতিক বাজারে আরও ব্যয়বহুল হয়ে উঠেছে। ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধ মহড়া। ভারত শাসিত কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার প্রেক্ষাপটে পাকিস্তান সেনাবাহিনী ব্যাপক যুদ্ধ মহড়া চালিয়ে যাচ্ছে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রায়ত্ত রেডিও পাকিস্তানের তথ্য জানিয়েছে। 1 মে বৃহস্পতিবার এক প্রতিবেদনে খবর দিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, শিয়ালকোট, নরওয়াল, জাফরওয়াল, শাকরগড় সহ একাধিক এলাকায় সেনাবাহিনীর এই মহড়া চলছে। এতে হালকা ও ভারী আধুনিক অস্ত্র যেমন ট্যাঙ্ক, কামান এবং পদাতিক বাহিনীর ইউনিট অংশ নিয়েছে।
মহড়ায় যুদ্ধ কৌশলের আলোকে আধুনিক অস্ত্রের ব্যবহারিক প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। অফিসার ও সৈনিকরা তাদের পেশাগত দক্ষতা অত্যন্ত সক্রিয়ভাবে প্রদর্শন করছেন। নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, এই মহড়ার প্রধান লক্ষ্য হচ্ছে শত্রুর যে কোনো আগ্রাসনের জবাবে একটি শক্তিশালী ও সুনির্দিষ্ট বার্তা দেয়া। পাকিস্তান সেনাবাহিনী সবসময় সর্বোচ্চ প্রস্তুত রয়েছে এবং যে কোনো আক্রমণে দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত বলে তারা জানিয়েছে। সূত্রগুলো আরও জানায়, মাতৃভূমির প্রতিরক্ষা ও নিরাপত্তার জন্য পাকিস্তান সশস্ত্র বাহিনীর অফিসার ও জওয়ানরা সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত। এর আগে 29 ও 30 এপ্রিল রাতের মধ্যে ভারতীয় রাফায়েল যুদ্ধ বিমানগুলো দখলকৃত কাশ্মীরের আকাশসীমায় ভারতের ভূখণ্ডের মধ্যে টহল দেয়। পাকিস্তান বিমান বাহিনী তাৎক্ষণিকভাবে ভারতীয় যুদ্ধ বিমানগুলোর গতিবিধি শনাক্ত করে এবং দ্রুত প্রতিক্রিয়া জানায়। পাকিস্তানের তাৎক্ষণিক ও কার্যকর প্রতিক্রিয়ার কারণে ভারতীয় যুদ্ধ বিমানগুলো হতচকিত হয়ে পিছু হটে। পাকিস্তানি নিরাপত্তা সূত্রগুলো জোর দিয়ে জানায়, ভারতের যে কোনো আগ্রাসনের জবাবে পাকিস্তান সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ সতর্ক ও প্রস্তুত রয়েছে। গাজা উপত্যকায় চলমান গণহত্যা ও মানবিক বিপর্যয়ের জন্য ইসরায়েলকে দায়ী করেছে কাতার। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালতে এক শুনানিতে কাতারের প্রতিনিধি বলেন, ইসরায়েল ত্রাণকে একটি চাপ সৃষ্টির অস্ত্র হিসেবে ব্যবহার করেছে, যার মাধ্যমে তারা সামরিক উদ্দেশ্য অর্জন করতে চায়। 2 মে শুক্রবার এক প্রতিবেদনে খবর দিয়েছে আল জাজিরা। কাতারের পক্ষে আদালতে উপস্থাপন করেন নেদারল্যান্ডসে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মুতলাক আল কাতহানি। তিনি বলেন, ক্ষুধা ও অনাহার আবারও ইসরায়েলের একটি সরকারি নীতি হয়ে উঠেছে। আইসিজের এই শুনানি জাতিসংঘ সাধারণ পরিষদের 2023 সালের ডিসেম্বরের এক প্রস্তাবের ভিত্তিতে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ইসরায়েলের দখলদারিত্ব ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার উপর তার প্রভাব নিয়ে একটি পরামর্শমূলক মতামত চাওয়া হয়েছে। কাতার হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তখন 137টি দেশের সঙ্গে একত্রে ওই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। যদিও আদালতের মতামত বাধ্যতামূলক নয়, এটি বৈশ্বিক নীতিতে প্রভাব ফেলতে পারে এবং ইসরায়েলের আন্তর্জাতিক ভাবমূর্তি আরও ক্ষতিগ্রস্ত করতে পারে, বিশেষ করে তার দখলদারিত্ব ও ফিলিস্তিনিদের ওপর চলমান নিপীড়নের কারণে। আল কাতহানি বলেন, ইসরায়েল গাজার মানুষের জন্য মানবিক সহায়তা বন্ধ করে একটি প্রজন্মকেই ধ্বংস করে দিচ্ছে। তারা জাতিসংঘ সহ গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর কার্যক্রম নিষিদ্ধ করছে, বিশেষত জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তাকারী সংস্থা। তিনি আরও বলেন, ইসরায়েল বহুদিন ধরে জাতিসংঘকে তার উপনিবেশবাদী প্রকল্পের পথে একটি বাধা হিসেবে দেখে আসছে। গত অক্টোবরে ইসরায়েলের সংসদ নেসেট 2টি বিল পাশ করে ইউএনআরডব্লিউ বন্ধ করে দেয়, ফলে লক্ষাধিক ফিলিস্তিনির জন্য একটি জরুরি জীবনরেখা ছিন্ন হয়। আল কাহতানি বলেন, একটি অবৈধ দখলদার শনাক্ত শক্তি হিসেবে ইসরায়েলের কোনো অধিকার নেই ঠিক করার যে কোন দেশ বা আন্তর্জাতিক সংস্থা গাজায় প্রবেশ করতে পারবে। এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধুমাত্র ফিলিস্তিনি জনগণের, তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের ভিত্তিতে। 2023 সালের অক্টোবরে গাজায় গণহত্যা শুরু করার পর থেকে ইসরায়েল অঞ্চলটিকে সম্পূর্ণ অবরুদ্ধ করে রেখেছে। মাঝে মাঝে সীমিত চিকিৎসা সরঞ্জাম ও ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় একেবারে অপ্রতুল। আল কাহতানি বলেন, দুঃখজনকভাবে ইসরায়েল তার দখলদারিত্ব শেষ করেনি, বরং গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তাদের গণহত্যা অব্যাহত রেখেছে। এটি শুধু একটি আন্তর্জাতিক অপরাধ নয়, এটি সেই অপরাধের অপরাধ যা মানবতার বিবেককে নাড়িয়ে দেয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 7 অক্টোবর 2023 থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় 61,700-এর বেশি মানুষ নিহত হয়েছেন। তবে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা বহু মানুষের কারণে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘ বুধবার জানিয়েছে, গাজা আবারও ক্ষুধা অপুষ্টির নতুন ঝুঁকিতে পড়েছে এবং সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ার দ্বারপ্রান্তে রয়েছে।